বলো সমস্যার কথা। স্যার আসসালামু আলাইকুম। ইন্ডাস্ট্রিয়ালে স্যার দুইটা প্রশ্নে একটু সমস্যা ছিল। মানে আমি যেগুলা দিয়েছি সেগুলোর মধ্যে। জি স্যার। জি মানে স্যার। বুঝতে পারছি না অ্যান্সারটা কতটুকু বা কি দিব। উম, আচ্ছা, প্রশ্নটা বের করে নি। এই তো প্রশ্ন। কোথায় বলো? স্যার একটু নিচের দিকে। স্যার এখানে যে লেখা সাবানায়নের মান কাকে বলে ইহা দ্বারা কি বুঝায়? স্যার এটা তো বুঝছি, প্রক্রিয়া বর্ণনা করো, এটা কি কি বলবো স্যার? আচ্ছা, এই যে প্রক্রিয়া বর্ণনা মানে হচ্ছে যে সাবানায়ন প্রক্রিয়া। স্যার এই যে সাবানায়নের যে বিক্রিয়াটা, এটার যে বাংলা কথা আমরা মানে ইয়ে করি ওইটাই কি বলে দিব? হ্যাঁ, মানে সাবানায়ন বিক্রিয়াটা তুমি বলতে পারো কিনা যে আচ্ছা সাবান কিভাবে তৈরি করবে যদি বলে, তাহলে কি বলবা? হ্যাঁ, তেল এবং চর্বিকে ক্ষারের সাথে বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন উৎপন্ন গ্লিসারিন হয়। উৎপন্ন হয়, তো সেই বিক্রিয়াটা যদি বলে যে বিক্রিয়াটা দেখাও, তাহলে লিখতে পারবা সাবান তৈরির বিক্রিয়াটা। জি স্যার, পারবো। জি স্যার। চর্বি থেকে যে গ্লিসারল আর সাবানটা হয় ওইটার বিক্রিয়াটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইখানে তো আর দিয়ে লেখা ছিল, আমি C17H35 দিয়ে লিখতে বলছিলাম। জি ওটা স্যার। দিয়েই করি। জি স্যার, জি ওটা পারবো স্যার। তো ওইটাই প্রক্রিয়া, মানে সাবানায়ন প্রক্রিয়ার বর্ণনার কথা বলেছি। স্যার এটার নিচে যে একটা কোশ্চেন আছে, নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে পারো দেন, যেমন স্যার এই ডেসিমোলার। কোশ্চেনটা ভালো করে এটা বুঝতে এটা হ্যাঁ, ডেসিমোলার হবে, ডেসিমোলার অ্যান্সারটা কিরকম হইতে পারে? আচ্ছা, এইটা খুব সহজ, কিন্তু ওইখানে বলতে গেলে স্টুডেন্টরা করতে পারে না। যেমন ডেসিয়াম, ডেসিমোলার, এটা ডেসিমোলার সোডিয়াম কার্বনেট। ধরো আমাদের অধিকাংশ প্র্যাকটিক্যালের মধ্যে 0.1 মোলার, কোথাও সোডিয়াম হাইড্রোক্সাইড, কোথাও 0.1 মোলার অক্সালিক অ্যাসিড, এরকম আছে না, এরকম প্রয়োজন হয়। জি স্যার। জি স্যার। আবার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, এরকম যদি কোনো নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ তৈরি করতে বলে, তাহলে আমরা সাধারণত বলি W=S/m/v ভাগ 1000, এই সূত্র দিয়ে পরিমাণটা বের করবে, তারপরে বলবে যে এত গ্রাম। এখন ভলিওমেট্রিক এই ভিটা কত নিব, আমাদের যে ভলিওমেট্রিক ফ্লাস্ক গুলো আছে এরকম লম্বা চিকন গোলা, আর এই জায়গায় এরকম এরকম ভলিওমেট্রিক স্যার ফ্লাস্ক আছে না। 250 ml হবে না? তো সেইটা 250 ml যে যদি বলি, 250 ml হ্যাঁ আয়তনিক যদি ফ্লাস্কের। 250 ml বলি, 250 ml যদি 100 ml বলি, 100 ml যত বলবো সেটা এখানে তত বসাতে হবে আর কি। এখন তোমাকে যদি বলা হয় নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ, যদি বলে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, তখন তুমি টিচারকে বলবে স্যার এটা তো পারবো স্যার, কতটুকু তৈরি করবো। যদি বলে 500 ml তৈরি করো, তাহলে এই V=500, আর S=0.1 ধরে ডব্লিউ বের করতে হবে। ডব্লিউ বের করার পরে বলতে হবে যে এত গ্রাম সোডিয়াম কার্বনেট মেপে নিয়ে 250 ml আয়তনিক ফ্লাস্কে রেখে দাগ পর্যন্ত পানি দ্বারা পূর্ণ করে ঝাঁকালেই তৈরি হয়ে যাবে নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ।
এই যে এখানে আমাদের অন্য টাইট্রেশনে যে এখানে যেমন আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তাহলে এখানে এই ডব্লিউ সমান এস এম ভি ভাগ 1000 এসি, এখানে এস এম ভি ভাগ 1000, 0.1, 106 গ্রাম আর 250 ml দিলে 2.6 গ্রাম। এখন এইটা বের করার পরে এই যে এখানে 2.64 এবং এটা দ্বারা একদিন বুঝাইছিলাম যে এটা দ্বারা কি বুঝাইছে, মানে 2.65 এক্সাক্ট তুমি নিতে পারো নাই, মনে করো 2.65 অ্যাকুরেটলি আসে নাই, আসতে হচ্ছে 2.64। তাহলে তোমার হিসেবে এইটা এই 2.64 ভাগ 2.65, 2.65টা হলো ক্যালকুলেটিভ, অর্থাৎ আমি ক্যালকুলেশন করে পেয়েছি, আর প্রকৃতপক্ষে কাজ করতে গিয়ে 2.64 পেয়েছি। তাহলে এটার যে ঘনমাত্রা, এই ঘনমাত্রা 0.99, এখানে একটু ভুল আছে এই জায়গাটা, এই জায়গা এটার ক্যালকুলেশন করে এখানে কত হয় বলো তো দেখি। 0.99 extra স্যার 0.99 হয়। coming from এইটুকুনের 0.99 না এই পুরোটার 0.99? স্যার পুরোটা 0.099। সেটাই তো স্যার বলছি যে শুধু ভাগটা হয় 0.99 আর হচ্ছে ইনটু 0.1 হলে 0.099 হয়। তাহলে এখানে হবে 0. তোমাদের খাতায় কি লেখা আছে বলো? published of about স্যার আমাদের খাতায় তো 0.099 আসছে। 0.099 ঠিক আছে, 0.99 হবে। এখানে হলো, দেখা যাচ্ছে না সামহা, দেখা যাচ্ছে না, এখানে এই দুইটার ক্যালকুলেশনে হবে 0.99 গুণন 0.1 সমান 0.099, আর এই 0.099টা প্রায় প্রায় 0.1 এর সমান, সেই হিসেবে এটা 0.1 বলছে। বুঝছো এখানে এরকম কেন লিখেছে? এখানে 0.099 হবে, যেখানে একটা জিরো হবে। যাদের খাতায় 0.0 আছে, 0.99 আছে, তাদের খাতায় ঠিক আছে। আচ্ছা যাই হোক, এইখানে এসে এখানে তোমার গল্পটা কি? গল্পটা হলো যে অতএব 2.65 গ্রাম 2.65 গ্রাম একটি আয়তনিক ফ্লাস্কের মধ্যে নিয়ে তাতে আমরা তাতে আমরা 2.65 গ্রাম নিলাম, নেওয়ার পরে পানি দ্বারা গলার দাগ পর্যন্ত 250 ml পূরণ করলাম, তারপরে ঝাঁকিয়ে নিলেই হয়ে গেল। কতটুকু দ্রবণ প্রস্তুত হলো? 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি। তাহলে অনেক শিক্ষার্থী প্র্যাকটিক্যাল করে, সবকিছু করে, কিন্তু ওই ল্যাবে গিয়ে বলতে পারে না যে যে কোনো একটা দ্রবণ তৈরি করতে পারবে তুমি কিনা। আমরা কি বলবো তাহলে, দ্রবণ তৈরি করতে পারবো না পারবো না? জি স্যার জি পারবো। স্যার। তাহলে যেটাই বলবে পারবো। সেটার ভর বের করে, আয়তন বের করে এখানে সূত্রে বসাই দিলে হয়ে যাবে। দেওয়ার পরে যেটা উত্তর বেরোবে বলতে হবে এতটুকু মেপে নিয়ে এত সাইজের
আয়তনিক ফ্লাস্কের মধ্যে দিয়ে পানি দ্বারা পূর্ণ করলে হয়ে যাবে। এরপরে বলো। স্যার ওই যে নিচের দিকে আরেকটা কোশ্চেন আছে, স্যার ওটা ওই যে একটু ডিমের বলবেন। খোসায় কি পরিমাণ স্যার ওই অক্সালিক জি স্যার, অ্যাসিড ও একদম লাস্ট পটাশিয়াম কোশ্চেনটা। পারম্যাঙ্গানেটের ভূমিকা, এটা স্যার। আচ্ছা, তো এখানে ডিমের খোসায় ক্যালসিয়াম কার্বনেটের যে পরিমাণ এটা নির্ণয় করতে আমাদের এখানে বিক্রিয়া আছে, দেখো। এটা তা আমরা মূলত শেষে গিয়ে একটা হলো সোডিয়াম অক্সালেট দ্বারা KMnO4 এর টাইট্রেশন করি। বাবা আর এখন এখানে ক্যালসিয়ামের পরিমাণ নির্ণয় করতে কি ব্যবহার করা হচ্ছে, দেখো 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 এর সাথে ক্যালসিয়াম অক্সালেট, আবার এই যে জায়গাটা আর কি, মানে আমরা মূলত এখানে ফার্স্ট স্টেপে কার সাথে বিক্রিয়া করলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মূলত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে আমাদের উদ্দেশ্য হলো KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা বের করা। এটা আমাদের কাজ ছিল, যে আচ্ছা ঘনমাত্রা তো বের করা হয়ে গেল, এখন ক্যালসিয়ামের পরিমাণ আবার কি করে ওইটার ঘনমাত্রা দিয়ে বের করছে, এই যে কনসেপ্টটা। আমাদের এখানে টাইট্রেশন কতবার করি, এই জায়গায় টাইট্রেশন কতবার আছে তাই বলছি, স্যার দুইবার। দুইবার। বার। তোমাদের খাতায় দুইবার আছে টাইট্রেশন। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে প্রথমবার টাইট্রেশনের কাজ কি, প্রথম টাইট্রেশনের সোডিয়াম কার্বনেট দ্বারা 0.02 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ প্রমিত করো। সোডিয়াম স্যার অক্সালেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা নির্ণয়। ভেরি গুড, এটা হলো প্রমিতকরণ ও ঘনমাত্রা নির্ণয় কি দ্বারা, সোডিয়াম অক্সালেট দ্বারা। আচ্ছা, পরে আর একটা টাইট্রেশন, এই পরের টাইট্রেশন কার সাথে, স্যার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা প্রমিত। কার সাথে, স্যার সোডিয়াম স্যার অক্সালেট লেখা আছে, আর তো কিছু নেই। এই জায়গাটা ক্লিয়ার হওনি, তার জন্য প্রথমে প্রথম টাইট্রেশন কার সাথে, সোডিয়াম, সোডিয়াম অক্সালেট। সোডিয়াম অক্সালেটের সোডিয়াম সাথে। অক্সালেট। আচ্ছা, তা এখন সোডিয়াম অক্সালেট দ্বারা টাইট্রেশন হয়ে গেল, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা বের করে ফেললে, পরের টাইট্রেশনটা কার সাথে হয় সেটা আগে বলো। স্যার সোডিয়াম অক্সালেটের সাথে সোডিয়াম অক্সালেটের সাথে কার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পারম্যাঙ্গানেট। তাহলে লাভ হইলো কি, মানে আমি কি সোডিয়াম বের করব, স্যার প্রমিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আর কি যেটা হইলো, কি হইলো তাহলে, প্রমিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে কি আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, চিন্তা করো, প্র্যাকটিক্যাল থেকে চিন্তা করো যে তুমি ক্যালসিয়ামের স্যার পরিমাণ পরের নির্ণয় করো। পর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন বের করা হয়েছে। আয়তন বের করার জন্য তো পরের বার আবার টাইট্রেশন করলে, তাই না? সহজ কথা, ডিমের খোসা গুঁড়া টুড়া করে তুমি একটা কিছু একটা করছিলে না, জি স্যার। তাহলে পরের বার তুমি কনিক্যাল ফ্লাস্কে কি নিয়েছিলে সেইটা আগে শুনতে চাই। প্রথমবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোথায় ছিল, বুরেটে না কনিক্যাল ফ্লাস্কে?
যারা স্যার প্র্যাকটিস বুয়েটে ছিল প্রথমবার। প্রথমবার বুলেটে ছিল, ওই যে বেগুনি কালারের দ্রবণটা ছিল ওখানে। আর কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হয়েছিল অক্সালিক অ্যাসিড। কনিক্যাল ফ্লাস্কে কি নেওয়া হয়েছে? অক্সালিক অ্যাসিড, সোডিয়াম অক্সালেট সোডিয়াম অক্সালেট। সোডিয়াম অক্সালেট কতটুকু নেওয়া হয়েছে? 10 ml। 10 ml। এই যে 10 ml 3বার নিয়েছি, যে টাইট্রেশন করেছি। এখন এখন তাহলে আমি সেটাই বলতে চাচ্ছি যে এখন দ্বিতীয়বার তুমি কনিক্যাল ফ্লাস্কে কি নিবা? এই যে এখানে 0 আর এটা পাইছো, এই টাইট্রেশনের ক্ষেত্রে তুমি কি নিয়েছিলে সেটা ক্লিয়ার হওনি এখানে। এখানে ক্লিয়ার করো কি দিয়ে টাইট্রেশন করলে পরের বার। স্যার পরের বার তো ওই যে ডিমের খোসা গুঁড়া করে ওইটা করা হয়েছে। গুঁড়া করে লিকুইড ওইটার টাইট্রেশন। ওজন দিয়ে স্যার করেছিলাম। তাহলে কনিক্যাল ফ্লাস্কে কি নিয়েছো আর বুরেটে কি নিয়েছো দ্বিতীয়বার? বুরেটে কি ছিল? বুয়েটে তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল। পার্মানেন্ট ছিল। আর আর নিচে কোন কনিক্যাল ফ্লাস্কে কি নিয়েছিল তাহলে? নিচে কি নিয়েছিল? যে পদক্ষেপটা পেয়েছিলাম স্যার ছাঁকন করে যে ফিল্টার করে। পেয়েছিলাম। হ্যাঁ, শাকন করে ফিল্টার করে। এখন শাকন করে ফিল্টার করতে গেলে এখন বলো তো যে কি কি দিলে এখান থেকে? গুঁড়াকৃত ডিমের খোসা 400 ml বিকারে নিলাম, 10 ml HCl যোগ করলাম, সামান্য পাতিত পানি যোগ করলাম, ফুটালাম, কার্বন ডাইঅক্সাইড দূর করলাম, 200 ml পাতিত পানি যোগ করলাম, ফুটায় 100 ml গরম পানিতে অ্যামোনিয়াম অক্সালেট কি দিলাম? কি দিলাম? অ্যামোনিয়াম অ্যামোনিয়াম অক্সালেট। আর দ্রবীভূত করি এই দ্রবণ থেকে 500 ml অ্যামোনিয়া অক্সালেট। কি কি সব লেখা এখানে? অক্সালেট ফুটায় সাদা, অধক্ষেপ পড়লে 5 মিনিট রেখে দে, অতঃপর অবিরাম আলোড়ন করে ফোটায় ফোটায় অ্যামোনিয়াম যোগ করি। এখানে দ্রবণের বর্ণ লাল হয়ে হলুদ। সামান্য পরিমাণ অ্যামোনিয়াম অক্সালেট আবার যোগ করলে, পদক্ষেপ না পড়লে দ্রবণটিকে 1 ঘন্টা স্থির রাখি। ওয়াটম্যান এর দ্বারা শাকন করে নিই, একটু ক্যালসিয়াম বলছে শাকন করি, একটু পরিশ্রুত নিয়ে ক্যালসিয়াম শনাক্ত করি। যদি অধক্ষেপ না পড়ে সম্পূর্ণ অধক্ষেপে পানি দ্বারা ধৌত করি, অধক্ষেপকে পানি দ্বারা ধৌত করি এবং বিকারে স্থানান্তর করি এবং কাগজের উপরে 1 মোলার HCl দ্রবণ দিই। সম্পূর্ণ অধক্ষেপ অবস্থায় স্থানান্তর করি 500 ml 50 ml 1 মোলার দ্রবণ দ্বারা দ্রবীভূত করি এবং 200 ml পাতিত পানি দ্বারা লঘু করি এবং সবশেষে এটা দ্বারা টাইট্রেশন করি। এখন এইখান থেকে এই পর্যন্ত যে এটা ওটা বলার পরে, এটা ওটা বললে যেটাই বললে সব শেষে অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা যদি আমরা এটার সাথে বিক্রিয়া করাই তাহলে কি তৈরি হবে? সেটা হলো ক্যালসিয়াম অক্সালেট তৈরি হবে। কি তৈরি হবে? ক্যালসিয়াম অক্সালেট। এখন দেখো ক্যালসিয়াম অক্সালেট। বোঝাতে পারলাম কিনা। প্রথমে ক্যালসিয়াম কার্বনেট, এটা মনে হয় যে ডিমের খোসা। তারপরে কি নিয়েছো? ডিমের খোসার মধ্যে কি দিছো? HCl দিলে কিসে পরিণত হবে? ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডটা অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করলে এইটা কি তৈরি হয়েছে বলো? ক্যালসিয়াম অক্সালেট। অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেটটা আবার সালফিউরিক অ্যাসিড সাথে বিক্রিয়া করলে কি হয়েছে? ক্যালসিয়াম সালফেট আর অক্সালিক অ্যাসিড। ক্যালসিয়াম সালফেট আর অক্সালিক অ্যাসিড। এখন এই অক্সালিক অ্যাসিডের সাথে মূলত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া। তুমি পরিমাণ নির্ণয় করছো কার? ক্যালসিয়ামের স্যার। কিন্তু আমরা টাইট্রেশন করছি কি দ্বারা? পটাশিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি ক্যালসিয়াম? এই যে আমাদের যে ক্যালসিয়াম আমরা বের করছি ডিমের খোসায়, ওখানে থাকে কি? ক্যালসিয়াম কার্বনেট। ডিমের খোসায় কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করছে?
না স্যার, অক্সালিক অ্যাসিডের সাথে করছে অক্সালিক অ্যাসিডের সাথে প্রথমটা। বিক্রিয়া, তাহলে ওই অক্সালিক অ্যাসিডটা পাওয়ার জন্যই তো আমাদের প্রথমে ক্যালসিয়ামকে HCl, ক্যালসিয়াম ক্লোরাইডকে অ্যামোনিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেটকে সালফিউরিক অ্যাসিড। এখন এইখান থেকে একটা রিলেশন দেখো, রিলেশন বুঝতে পারলে কিনা? এই রিলেশন দিয়ে আমরা মূলত আমাদের টাইট্রেশনে লাস্ট টাইট্রেশন, যদিও আমরা টাইট্রেশনটা করছি সলিউশন নিয়ে, কিন্তু এই টাইট্রেশন মূলত হচ্ছে, বিক্রিয়াটা মূলত হচ্ছে অক্সালিক অ্যাসিডের সাথে। 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে কত মোল? কত 5 মোল? মোল স্যার। 5 মোল। আচ্ছা, 5 মোল ক্যালসিয়াম অক্সালেট। এইখানে ক্যালসিয়াম অক্সালেট কয় মোল? এখানে 1 মোল। তাহলে এই বিক্রিয়াটাকে যদি 5 দিয়ে গুণ করো এখানে, তাহলে এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে, তাই কি না? জি স্যার। কারণ এই জি অক্সালিক স্যার। অ্যাসিডের সাথেই তো এটা বিক্রিয়া করবে। তাহলে 2 এর সাথে বিক্রিয়া করে 5, 2 এর সাথে বিক্রিয়া করে 5 উৎপন্ন হয় কতটা ক্যালসিয়ামের কাছ থেকে? 5টা ক্যালসিয়াম থেকে, তাই কি না? তাহলে এই 5টা এখানে দিবে, এই 5টা আবার এখানে দিবে, এই 5টা আবার এখানে দিবে, এই 5টা আবার এখানে দিবে। তাহলে শুরুতে তুমি কয়টা ক্যালসিয়াম কার্বনেট নিয়েছিলে? 5টি। সেই 5টা, একটা। শুরুতে শুরুতে সমতা করে নিলাম। এখন বলো, শুরুতে কয়টা ক্যালসিয়াম কার্বনেট? 5টি। 5টা। 5টি। এই 5টা থেকে উৎপন্ন হইলো ক্যালসিয়াম ক্লোরাইড কয়টা উৎপন্ন হইলো? 5টা। এই 5টা ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম অক্সালেট, কয়টা ক্যালসিয়াম অক্সালেট তৈরি হলো? 5টাই স্যার। এই 5টা ক্যালসিয়াম অক্সালেট বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের সাথে কয়টা ক্যালসিয়াম সালফেট আর কয়টা অক্সালিক অ্যাসিড তৈরি করলো? 5টা। আর এই 5টা ক্যালসিয়াম অক্সালেট বিক্রিয়া করে কয়টা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে? 2টা স্যার। তাহলে আমরা কি যা এরকম বলতে পারি, 2টা বা 2 মোল KMnO4 এর সাথে বিক্রিয়া করে 5 মোল H2C2O4, আর 5টা H2C2O4 পাওয়ার জন্য 5টা ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন, বলতে পারি? জি স্যার। তাহলে সব শেষে যদি আমরা কোনোভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোনো জিনিস বের করতে পারি, মনে করো আমি বললাম যে 0.001 মোল KMnO4 প্রয়োজন হলো, তাহলে এই 0.1 এর সাথে 2 এর থেকে হয় 5, তার মানে 2 এর থেকে হয় যদি 5 হয়, তাহলে 0.0 থেকে কতটুকু হবে বের করা যাবে না এই জি রিলেশন স্যার, থেকে? ক্যালকুলেশন জি করে। স্যার। হ্যাঁ, তো ওই কাজটাই শেষে গিয়ে হয়েছে। এই কথার অর্থ হলো যে আসলে আমাদের টাইট্রেশন তো করি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, কিন্তু যদিও আমরা ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া মনে করি যে হচ্ছে, আসলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হয় না, হয় অক্সালিক অ্যাসিডের সাথে। আর ওই 2 মোল অক্সালিক অ্যাসিডের সাথে থেকে এই যে এখানে এই যে এই রিলেশনটা কোন জায়গা থেকে এসেছে, বুঝতে পেরেছো এবার? জি স্যার, ফার্স্টের ওই ইকুয়েশন থেকে। তাহলে 2 এর সাথে বিক্রিয়া করে 5, আর 5টা প্রয়োজন হয় 5টা ক্যালসিয়াম অক্সালেট। অতএব এখানে একটু ভুল লেখা আছে, 5/10, এটা 5/10, এটা দরকার নাই, কেন দরকার নাই এটা? মানে এটা হলো 5, ওটা 10, মানে 10 কি লিখছে জানো? এখানে হলো ক্যালসিয়াম কার্বনেট, এটা হলো ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা যাই হোক, এখানে হলো এই 2 এখানে লিখেছি, এই পাশের 5 আসছে এর নিচে, আর এই পাশে 2 গেছে এটার নিচে। এটা কি বোঝা গেল? স্যার একটা প্রশ্ন জি স্যার। করি। বলো।
স্যার এই বিক্রিয়াটাতে যদি সমতা না করে করা হয় তাহলে কি হবে না না? না না, জারণ বিজারণ বিক্রিয়াতে সমতা করতে হবে, মোল সংখ্যা দিয়ে তো অঙ্ক, মানে এগুলার এগুলার মোল সংখ্যা দিয়েই তো অঙ্কটা হয়। বিক্রিয়ার সমতা করার জি তো স্যার। আলাদা একটা প্রশ্ন এইচএসসি লেভেলে ছিল যে বিক্রিয়াটির আহ, বিক্রিয়াটির আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা করো, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু কিন্তু এখানে সমতা না করলে তো হবে না। যাই হোক, এখান থেকে K-4 1/5, 1/5 মানে কি, কতদিন বলে দিছিলাম? 1/5 মানে 0.2, 0.2। এটা কি বুঝেছো? 1/5 মানে 0.2, এই যেখানে 1/5। জি স্যার, এটা বুঝেছি। আর Ca/2, ক্যালসিয়ামের ভর 40, 40/2 সমান 20 গ্রাম, এটা বুঝেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে 1000 ml কোত্থেকে আসলো? ওই যে মোলার মানে কি, মোল বাই লিটার, এই লিটার থেকে 1000 ml, তার মানে 1000 ml 0.2 থেকে পাবো 20 গ্রাম। অতএব 1 ml 0.18, এই দুটা কোন জায়গা থেকে কোন জায়গা থেকে পেয়েছে বলো? এই এক কোন টাইট্রেশন থেকে? এই লাস্ট টাইট্রেশন থেকে পেয়েছে। এই লাস্টের যে টাইট্রেশন, ঘনমাত্রা এটা। এই 0.1 তো ঘনমাত্রা না, এই যে এটা ঘনমাত্রা 0.18, এটা হলো প্রথমে যে ঘনমাত্রা নির্ণয় করলাম এখান থেকে। আর 1 থেকে পেলো? তোমাদের এখানে কত জানি হয়েছিল বলেছিলে? এই জায়গায় কত কত ছিল? স্যার আমাদের 2.7 ছিল। 2.7। তাহলে 2.7 তুমি পাইছো যে লাস্ট যে টাইট্রেশন সেখান থেকে। এরপরে বলো অন্য প্রশ্ন। অক্সালিক অ্যাসিডের ভূমিকা বলে দিছি, যে আসলে মূলত ক্যালসিয়ামের সাথে বিক্রিয়াটা হয় না, অক্সালিক অ্যাসিডের সাথে হয়। পরবর্তীকালে আমরা এরকম রিলেশন দেওয়ার জন্যই মূলত এটা। বলো। Wanna watch that? Wanna watch that? What about? তোমার পাটা একদম ইয়ে হয়ে যাচ্ছে। থামো। স্যার হাকেল হাকেল সংখ্যা। স্যার হাকেল সংখ্যা বলতে কি n মানে 4n+2 এর n এর মান বোঝায় নাকি পাই ইলেকট্রন সংখ্যা ওটা পাই বোঝায়? ইলেকট্রন সংখ্যা বোঝায়। বেনজিনের হাকেল সংখ্যা, বেনজিনের 3টা পাই বন্ধন আছে, তাহলে 4n+1, n এর জায়গায় হলো 1 বসাতে হবে, একটা চক্র তাই, তাহলে 1 বসালে 6 আসে। অ্যানথ্রাসিনে কয়টা চক্র আছে? স্যার 3টা। 3টার মধ্যে পাই বন্ধন কয়টা জানা আছে? 7টা। 7টা। স্যার। তাহলে সরি ইলেকট্রন স্যার। আছে 14টা, তাহলে 14 হলো তার হাকেল সংখ্যা। এন এর মান কত বসাবো এখানে? অ্যানথ্রাসিনে 3, তাহলে 3 4 12, এই যে 1 চক্র 2 চক্র 3 চক্র, 3 চক্রের জন্য 3, 3 4 12, আর হলো 4n+2, 4n+2 সমান হবে 14, 4 × 3 + 2 সমান সমান 14। তার মানে 4n+2 সমান সমান যে মানটা হবে, n এর মান 0 1 2 3 ইত্যাদি বসালে মান আসে হলো 2 6 10 14, এগুলো হচ্ছে হাকেল সংখ্যা। বলো। স্যার তাহলে n এর মানটা কি বলছো? হিসেবে n এর মান চক্র সংখ্যা। বেনজিন, এই যে বেনজিন, বেনজিনের চক্র কয়টা? কি বেঞ্জি? একটা। সার্কেল, এই একটা। সার্কেল। তাহলে অ্যানথ্রাসিনে কয় সার্কেল আছে? 3টা ছিল স্যার। তাহলে 3টা 3টা, ছিল তাহলে স্যার। 3 3টা। বসাবো। ন্যাপথালিনে কয় সার্কেল? 2টা। 2টা, তাহলে এখানে 2 বসাতে হবে। ওকে, এরপরে বলো। স্যার ইবিটি এর সংকেতটা যদি একটু দেখাইতেন। ডিটি এর সংকেত। ইথিলিন, প্রথমে হচ্ছে এটা হলো ইথিলিন। ইথিলিনের এই পাশে একটা অ্যামিন
NH2 এই পাশে একটা NH2 দিলে ইথিলিন ডায়ামিন হয়। তাহলে প্রথমে এটুকু হলো ইথিলিন, ই, ডি এ হলো ডায়ামিন, ডি, স্যার ই, ইডিটিএ না, ইবিটিএ মানে ইরিক্রোম ব্ল্যাক টি, যেটা ওইটার সংকেতটা স্যার। ইরিক্লোম ব্যাকটিভের সংকেতটা ওই দিন স্ক্রিনশট নাওনি? স্যার আছে, আমরা ওকে দিয়ে দিব, স্যার সমস্যা নেই। আজকে পার্সোনাল আইডি থেকে লিঙ্ক ক্রিয়েট করেছি, তাহলে এটা নিয়ে নাও। এরকম ছিল না? জি স্যার। জি স্যার। ইরিক্লোম ব্যাকটেরিয়া কি জিনিস বলতো? নির্দেশক। নির্দেশক। এটা নির্দেশক জটিল স্যার। এই যে লেখা আছে এটাকে বলেছিলাম, ইরিক্লোম ব্যাকটেরিয়া ইজ এ কমপ্লেক্সোমেট্রিক ইন্ডিকেটর that is used in compleximetric titration in the water hardness। তাহলে সাধারণত এটার ওই পানির ক্ষারতা নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আজকে লিঙ্ক ইয়ে হয়ে যাবে, ক্রিয়েট কি বলে, বন্ধ হয়ে যাবে 5 মিনিট পরে। বলো এরপরে। স্যার অর্গানিকের একটা ছিল যে ক্রোমাটোগ্রাফি কত প্রকার, এটা কি স্যার 5 প্রকার যে ওইটা বলবো আমরা? কিরকম 5 প্রকার? স্যার ওই যে স্যার তরল 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 কঠিন, কঠিন গ্যাস কঠিন, এরকম। সুপার ক্রিটিক্যাল, এরকম যে স্যার এগুলো বললেই হবে না? স্যার প্রধানত 2 প্রকার, পরিশোষণ ক্রোমাটোগ্রাফি আর বিভাজন ক্রোমাটোগ্রাফি, এটা বলেই তো হবে না? স্যার হুম, কোনটা বলবো, এটা কনফিউশন। এটা যদি বলে 2 রকম ভাবে বলা যেতে পারে আর কি। সেটা হলো যে পরিশোষণ এবং আরেকটা কি বন্টন নাকি যেন? বিভাজন স্যার। হ্যাঁ ওই তো বিভাজন বন্টন একই। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন, একটা বলে ডিস্ট্রিবিউশন। তো যাই হোক, প্রথমে আমাদেরকে এই দুইটার যে শ্রেণী বিভাগ, সেটা দৃষ্টিকোণ কি? প্রথমটা দৃষ্টিকোণ হলো যে কিভাবে পৃথক হচ্ছে তার উপর ভিত্তি করে। একটা হলো বন্টনের ভিত্তিতে বা বিভাজনের ভিত্তিতে। এখন তরল তরলটা কি কোন শ্রেণীর হবে? ওগুলা তো হচ্ছে এক একটা, মানে এগুলারই এক একটা উদাহরণ। প্রথমে আমরা বললাম পরিশোষণ আর বিভাজন, আর এগুলার মধ্যেই হচ্ছে এই গ্যাস, তরল তরল ইত্যাদি। প্রথমে কিন্তু এটা বলবা, পার না বললে মনে হয় না। স্যার পরিশোষণ আর বিভাজনটাই বলবো। হ্যাঁ, প্রথমে পরিশোষণ বিভাজন বলবে, আর এগুলার মধ্যেই ওগুলা। দেখো তোমাকে আমি দেখাই দিচ্ছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। মানে আমরা বলি না যে এর উপর ভিত্তি করে, সম্পৃক্ততার উপর ভিত্তি করে জৈব যৌগ 2 প্রকার, তারপরে এটার উপর ভিত্তি করে 2 প্রকার, এরকম করে বলি না সেটা। কিন্তু আমাদের যে এটা যেটা বললে, একটা হলো অ্যাডজর্পশন, এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন বাই স্টেশনারি ফেজ অ্যান্ড মেকানিজম অফ সেপারেশন। মূলত মেকানিজম অফ সেপারেশনের উপর ভিত্তি করে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, পার্টিশন ক্রোমাটোগ্রাফি ইত্যাদি এগুলা। আর ক্লাসিফিকেশন বাই সেটআপের উপর ভিত্তি করে, সেটআপ টেকনিক্স, কলাম, প্ল্যানার ক্রোমাটোগ্রাফি, পেপার, তিন লেয়ার, এগুলো হচ্ছে সেটআপের উপর ভিত্তি করে আর কি। আর প্রথমে একটা আছে দেখো, বাই মোবাইল ফেজ, ক্লাসিফিকেশন বাই মোবাইল ফেজ। মোবাইল ফেজ মানে হচ্ছে সচল মাধ্যম কি দিলাম, গ্যাস দিলাম, লিকুইড দিলাম,
এগুলা হচ্ছে মোবাইল ফেজের উপর ভিত্তি করে। স্টেশনারি ফেজের উপর ভিত্তি করে আবার অ্যাবজর্পশন, পার্টিশন, আয়ন এক্সচেঞ্জ, সাইজ এক্সক্লুশন, অ্যাফিনিটি, ক্লাসিফিকেশন বাই সেটআপ, কলাম, প্ল্যানার, পেপার, থিন লেয়ার ইত্যাদি, এইচপিএলসি, হাই পারফরমেন্স ক্রোমাটোগ্রাফি। তো মূলত আমাদের এই মেকানিজমের উপর ভিত্তি করে যেটা অ্যাবজর্পশন আর পার্টিশন, এই দুইটাই মানে টিচাররা জিজ্ঞাসা করে। এখন তোমাকে বলা হয় কলাম ক্রোমাটোগ্রাফি কোন শ্রেণীর? পরিশোষণ পরিশোষণ শ্রেণীর। শ্রেণী। আচ্ছা, তাহলে বন্টন শ্রেণীর কোনগুলা বা বিভাজন শ্রেণীর কোনগুলা? স্যার তরল তরল ক্রোমাটোগ্রাফি, যেটা জেল হুম, ক্রোমাটোগ্রাফি হতে পারে। good. এরকম মানে একটু বলতে পারলেই হবে যে তার মানে তার নলেজ আছে। তো লেস দেন 1 মিনিট আছে তোমাদের। স্যার একটি ধাতুর ইডিটি এর সন্নিবেশ যোগের সংকেত বললে এটা কোনটা দিব? আয়রন এর সাথে দিয়ে দেবা। একজনের খাতায় লিখে দিছিলাম যেটা। আচ্ছা, আমি আগে থেকে বলে নিই, এই যে লিঙ্কটা বন্ধ হয়ে যাবে, তোমরা পড়ো। আমি কালকেও তোমাদের সাথে আবার আসবো। আর ধাতু ইডিটি এর যোগের সংখ্যাটা আমি লিখে দিচ্ছি বা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। লিঙ্কটা কেটে যাবে এখনই। ঠিক আছে স্যার। ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করতে পারলাম না। করতে পারলাম না বাবা।